আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা দ্রুত গতিতে বলতে হবে, কারণ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। সি প্রোগ্রামিং এর ভিতরে যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্লাস হয় তাহলে সেটা হচ্ছে লেকচার 2। এবং লেকচার 2 তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কথা দিয়েছিলাম প্রায় 1000 স্টুডেন্টকে আমরা ফ্রিতে সি প্রোগ্রামিং কোর্সটা করাবো। তো আশা করি সবাই ক্লাসে জয়েন হয়ে যাও দ্রুত গতিতে, যারা যারা আসো ক্লাস মিস দিবে না। যদি কেউ ক্লাসে রেগুলার থাকো তাহলে হয়তো গ্রুপ থেকে রিমুভ করে দিবে, তখন কিন্তু তোমরা চাইলেও আর ক্লাসগুলো করতে পারবে না। ঠিক আছে? তো সেজন্য ইনশাল্লাহ ক্লাসগুলো করবা। আর সবাই কেমন আছো সেটা একটু বলো। ওয়ালাইকুম সালাম বলেছো, ভালো কথা। কেমন আছো? দুইটা প্রশ্নের উত্তর দিবা। একটা হচ্ছে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই কার কার আছে একটা, আর একটা কোন জেলা। শুধু এভাবে লিখো, যার বই আছে আর হচ্ছে কোন জেলা, তুমি কোন জেলা সেটা একটু লিখবে, জেলার নামটা লিখবা। ঠিক আছে? এরপরে আমরা ক্লাস শুরু করবো আজকে ইনশাল্লাহ। সবাই একবার ইনশাল্লাহও বলে ফেলো সাথে সাথে। ঠিক আছে? বই আছে আর হচ্ছে কোন জেলা, এই দুইটা জিনিস লিখতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে এখানে প্রচুর গরম। ইয়েস, আজকে আসলে প্রচুর গরম। আর এখানে আজকের ক্লাসটা শেয়ার করা যাবে না, কারণ হচ্ছে তোমরা সবাই জানো আজকের ক্লাসটা প্রাইভেট গ্রুপে হচ্ছে, এটা শেয়ার করা যাবে না। ওকে, ভালো আছি স্যার, থ্যাংক ইউ। বই আছে আর হচ্ছে কোন জেলা সেটা একটু লিখো। কক্সবাজার। দুইটা জিনিস লিখবা। বই আছে চট্টগ্রাম থেকে শিফন বড়ুয়া, বই আছে সিলেট আব্দুল নূর। আর বাকি কেউ? বই নাই রাসেল, বই নাই, অসুবিধা নাই। ব্রাহ্মণবাড়িয়া থেকে বই আছে শ্রাবণী। আর কারো কমেন্ট করো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছে সবাইকে। ঠিক আছে? কক্সবাজার আকিব বলছো বুক আছে। আচ্ছা, এরপরে নোয়াখালী থেকে। তারপরে আর কে কে দ্রুত গতিতে? বই আছে চট্টগ্রাম দেওয়ানহাট, ইনশাল্লাহ। আচ্ছা, মারিয়া আফরিন সিলেট থেকে বলেছো 10 মিনিট দেরি। আচ্ছা, আমার একটু দেরি হয়েছে, কারণ হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না। তোমরা জানো ইলেকট্রিসিটি প্রচুর প্রবলেম করতেছে, এখনো আমি পুরো আইপিএস নিয়ে ক্লাস নিচ্ছি। ওকে, বই নাই ঢাকা থেকে। ঈদগাহ কক্সবাজার থেকে আব্দুল ওয়াহিদ। বাকিরা কমেন্ট করো দ্রুত গতিতে। ওকে, কিসের? আমরা দেখো একটা কথা বলি, আমরা বলেছিলাম প্রাইভেট গ্রুপেই ক্লাস হবে। অনেকে মনে করে যে প্রাইভেট গ্রুপের ক্লাস হয়তো বা পেজে দিবে। এইসব প্রফেশনালিজম এগুলো আইসিটি অ্যাসিস্ট্যান্টে পাবে না। ঠিক আছে? ওকে, বই নাই কুষ্টিয়া থেকে, বই নাই চাঁদপুর থেকে। তারপরে হচ্ছে স্যার বই আছে পেড বেস 11-এর স্টুডেন্ট চাঁদপুর। বই আছে সিলেট থেকে ঈদগাহ, বই আছে স্যার সোমাইয়া আক্তার। আচ্ছা। টাকা নাই স্যার। ওই এমবি থাকতে এমবি কিনতে টাকা থাকে, বই কিনতে টাকা থাকে না, না? এগুলা কি বলো? স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। কক্সবাজার থেকে টেকনাফ থেকে বই নেই। আচ্ছা, যাই হোক, যারা যুক্ত হয়েছে ধন্যবাদ। এখন আমি একটু বলি ক্লিয়ারলি, মনোযোগ দিয়ে কথা শোনো। যারা বই আছে তারা তো আইসিটি অ্যাসিস্ট্যান্ট পড়বা, কারণ তোমরা জানো আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই পড়লে নিশ্চিত প্রিপারেশন অর্ধেক সহজ হয়ে যাবে। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে একটা প্রোগ্রামিং করতে হলে আমাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, আমি যখন একটা প্রোগ্রামিং করব কি কি জিনিস আমাকে মাথায় রেখে আগাতে হবে। প্রোগ্রামটা কিরকম হতে হবে, প্রোগ্রামিং এর ভাষাটা কিরকম হতে হবে। প্রথমে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। মনে করো তোমাকে আমি বললাম তুমি সেন্ট মার্টিন যাবা। একজন বন্ধুকে যাইতে দিচ্ছে না, তোমার একটা বন্ধুকে। মনে করো তোমার একটা বন্ধুকে যাইতে দিচ্ছে না তার বাবা মা, তোমরা সেন্ট মার্টিন যাচ্ছ আর কি। এখন তোমরা অনেক সময় বা তার বাবা মাকে কনভিন্স করতে যাও না? যাও কিনা? এখন তার বাবা মাকে কনভিন্স করতে গিয়া, বুঝাতে গিয়া তোমরা যদি বলো যে সেন্ট মার্টিন যাইতে অনেক কষ্ট, অনেক সময় মানুষ মারা যায় দুর্ঘটনায়, কক্সবাজার রোডে তো অনেকে অ্যাক্সিডেন্ট করে, টেকনাফে অনেক সমস্যা হয়, তারপরে আবার বুটে স্পিড বুট একটা ডুবে গেছে কয়েকদিন পর, এগুলা যদি তার বাবাকে বলো, যাইতে দেওয়া তো দূরে থাক, মায়ের একটাও মাটিতে পড়বে, তোমাদেরকে শুধু পিটাবে না? মানে ওকে তোমার বন্ধুকে, তোমার বাবার যে তোমার ফ্রেন্ডকে যাইতে দেওয়া তো দূরে থাক, ও তোমাদেরকে শুদ্ধ পিটাবে কিনা সেটা বলো আগে। বলো একটু, তোমাদেরকে শুদ্ধ পিটাবে কিনা সেটা বলো। আচ্ছা, এখন কথা হচ্ছে, মনোযোগ দিয়ে কথা শোনো। এখন কথা হলো, তাহলে স্যার কি বলতে হবে? তোমাকে বলতে হবে এই তো আমরা কক্সবাজার যাব, কক্সবাজার থেকে টেকনাফ যাব, টেকনাফ থেকে সেন্ট মার্টিন আবার চলে আসবো। মানে খুব সহজে বুঝাতে হবে জিনিসটা। এই যে কক্সবাজার যাব, টেকনাফ যাব, টেকনাফ থেকে আবার সোজা ব্যাক করবো। একদম তুমি যদি ইজিলি জিনিসটা মানে ওনাকে বলো, তাহলে উনি কি বলবে? উনি বলবে ঠিক আছে, কত সুন্দর। মানে সে আস্তে করে কক্সবাজার যাবে, সেন্ট মার্টিন যাবে, আবার চলে আসবে। তার মানে ঠিক সেম একটা প্রোগ্রাম রচনার সময়
তুমি প্রোগ্রামটাকে কঠিন করতে পারবে না, জটিল করতে পারবে না। ধাপগুলাকে তোমাকে সহজে, একদম সহজে, স্টেপ বাই স্টেপ সহজে বুঝাই দিতে হবে। এই যে প্রতিটা ধাপ যে সহজে বুঝাচ্ছি, স্টেপ 1 আমরা টাকা তুলবো, স্টেপ 2 তে আমরা কক্সবাজারের টিকিট কাটবো, স্টেপ 3 তে আমরা গাড়িতে উঠে কক্সবাজার যাব, স্টেপ 4 এ আমরা টেকনাফ যাব, স্টেপ 5 আমরা সেন্ট মার্টিন যাব। এই যে আমি যে আমার সমস্যাটাকে ধাপে ধাপে বিশ্লেষণ করলাম, এটাকে বলা হয় অ্যালগরিদম। তার মানে একটা প্রোগ্রামকে প্রথমে হতে হবে সহজ এবং প্রাণবন্ত, বুঝার মতো, সবাই যাতে বুঝতে পারে সেরকম। এবং ধাপে ধাপে যখন আমি প্রোগ্রামটাকে প্রাইমারিলি বিশ্লেষণ করব, আমার প্রোগ্রামটা কি করব না করব, এই যে ধাপে ধাপে বিশ্লেষণ করার পদ্ধতিটার নাম হচ্ছে অ্যালগরিদম। তাহলে তোমরা সবাই লিখো অ্যালগরিদম কি। খুব সহজ একটা সংজ্ঞা লিখে রাখো সবাই। অ্যালগরিদম হচ্ছে প্রোগ্রামিং রচনার উদ্দেশ্যে, মানে প্রোগ্রাম রচনার উদ্দেশ্যে কোনো সমস্যাকে ধাপে ধাপে বিশ্লেষণ করার পদ্ধতিকে বিশ্লেষণ করার পদ্ধতিকে বলা হয় প্রোগ্রামিং। বিশ্লেষণ করার পদ্ধতিকে কি বলে? প্রোগ্রামিং বলে। তার মানে কোনো সমস্যাকে ধাপে ধাপে বিশ্লেষণ করার পদ্ধতিকে আমরা কি বলবো? ধাপে ধাপে বিশ্লেষণ করার পদ্ধতিকে বলা হয় অ্যালগরিদম। ঠিক আছে, তাহলে আজকে থেকে কি জানবো? একটা প্রোগ্রাম রচনার উদ্দেশ্যে আমরা যখন কোনো একটা সমস্যাকে স্টেপ 1 কি হবে, স্টেপ 2 কি হবে, স্টেপ 3 কি হবে, স্টেপ 4 কি হবে, এটাকে বিশ্লেষণ করার পদ্ধতিটাকে একটু আমরা কি বলবো? বলো, অ্যালগরিদম। স্যার, আপনার কথায় বোঝা যায় আপনি চিটাগংয়ের। পৃথিবীতে এমন কোন চিটাগংয়ের মানুষ পাবে না যিনি কথা বললে বোঝা যায় না যে উনি চিটাগংয়ের। অবশ্যই কোনো না কোনো সময় গিয়ে বোঝা যাবে। ওকে, সবাই একটু লেখা শেষ করে ডান লিখো। আচ্ছা, সবাই একটু লেখা শেষ করে ডান লিখো, লেখা শেষ করে ডান লিখো। এবার একটা কনফিউশন ক্লিয়ার করে দিই। লেখা শেষ করে একটু ডান লিখো দ্রুত গতিতে। লেখা শেষ করে ডান লিখো, ডান ডান লিখেন। লেখা শেষ করে ডান লিখেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার একটা জিনিস দেখো সবাই, সেটা হচ্ছে গত ক্লাসের একটা সমস্যা। গত ক্লাসে আমরা কি বলেছিলাম? সি প্রোগ্রামিং কম্পাইলিং করতে জনপ্রিয় কম্পাইলার কি? আসলে আমরা জনপ্রিয় কম্পাইলারই বলি। আসলে কি কি বলেছি? কোড ব্লকস আর হচ্ছে কি ভিজুয়াল স্টুডিও। ঠিক আছে, আসলে এখানে একটা ফ্যাক্টর আছে। এখানে অনেক ইঞ্জিনিয়াররা এটাকে মাইন্ড করে, কথা সঠিক, অনেক ইঞ্জিনিয়াররা এটাকে মাইন্ড করে, কথা সঠিক। সেটা হচ্ছে, সবাই কি বুঝতেছো? একটু ভালো করে কথা শুনো, একটু ভালো করে কথা শুনো। অনেক ইঞ্জিনিয়াররা এটাকে মাইন্ড করে, সেটা হচ্ছে কি, যদি অপশনে নিচের, মনে করো নিচের কোড ব্লকস কি, ভালো করে কথা শোনো, এটা কি যদি অপশনে আসে? অপশন এ হচ্ছে ধরো কম্পাইলার, অপশন বি হলো ইন্টারপ্রেটার। এটা একটু সবাই ক্লিয়ার করে নাও এই জিনিসটা, ইন্টারপ্রেটার। অপশন গ হলো অ্যাসেম্বলার। উত্তর কি হবে তোমরা সবাই জানো, উত্তর হবে কম্পাইলার। কোড ব্লকস, ভিজুয়াল স্টুডিও এগুলা। কিন্তু আসলে কোড ব্লকসটা হচ্ছে অনেক, একটা কম্পাইলার না, অনেকগুলা কম্পাইলারের সমষ্টি, অনেকগুলা কম্পাইলারের সমষ্টি। মানে শুধু যে একটা কম্পাইলার আছে তা না। কোড ব্লকসে কতগুলা কম্পাইলার আছে? অনেকগুলা কম্পাইলার আছে। কেন? কারণ কোড ব্লক সি এর কাজ করে, সি প্লাস প্লাস এর কাজ করে, বিভিন্ন ধরনের ছোটখাটো কোডিং এর কাজ করতে হয় কিসে? কোড ব্লকসে। এই জন্য কোড ব্লকসে বিভিন্ন ধরনের কম্পাইলার দেওয়া আছে। সি এর জন্য কিছু দেওয়া আছে, সি প্লাস প্লাস এর জন্য কিছু দেওয়া আছে। এক কথায় এই কোড ব্লকসটা হচ্ছে অনেকগুলা কম্পাইলারের কি সমষ্টি। এখানে অনেক ধরনের কম্পাইলার আছে। ঠিক সেম ভিজুয়াল স্টুডিওটা অনেক ধরনের কম্পাইলার আছে। কেন?
যাতে ভিজুয়াল স্টুডিও সি রান করতে পারে, সি প্লাস প্লাস রান করতে পারে। ঠিক আছে, এই জন্য এদেরকে আরেকটা জিনিস বলা হয়, আরেকটা নাম আছে এদের, এই আরেকটা নাম হচ্ছে, এটার নাম হচ্ছে আইডি। আইডির পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। মানে তুমি যে কোনো ধরো ইন্টারনেটের প্রোগ্রামের ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এই যে এটাকে সমষ্টিগতভাবে বলা হয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তুমি কোনো কিছু ডেভেলপমেন্ট করতে চাচ্ছ সফটওয়্যারের, এটার একটা পরিবেশ। কম্পাইলিং এর কিসের সমষ্টি? কম্পাইলারের সমষ্টি। কম্পাইলারের সমষ্টি এবং হচ্ছে কি এই যে আইডি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা আমি বলতে চাইনি, দেখি যে একজন লোক ঠিকই এটা ধরে ফেলছে। আমি এতগুলা কথা বলতে হবে দেখে এই জিনিসটা তোমাদেরকে ভেঙে দিই গত ক্লাসে। দেখি যে একজন লোক হয়তো এটা কমেন্ট করেছে, অবশ্য কমেন্ট করেছে ভালো হয়েছে, এটাকে আমরা নেগেটিভলি নিই না, কারণ এটা পজিটিভ। এটা জিনিসটা আসলে আমাদের সবার, আমার নিজেরও জানা আছে, কিন্তু ব্যাপারটা আমরা সহজে বলতে গিয়ে কোড ব্লক কম্পাইলার এটা বলে ফেলি। কিন্তু এটার আরেকটা যেটা মেন, মানে এটাকে একসাথে কি বলা হয়? আইডি বলা হয়, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এক কথায় এগুলো অনেকগুলো কম্পাইলারের সমষ্টি। তো যখন অপশনে আইডি থাকবে তখন উত্তর হবে আইডি, আর আইডি না থাকলে উত্তর হবে কম্পাইলার। লিখে রাখো, আইডি থাকলে উত্তর হবে আইডি, আর আইডি যদি না থাকে অপশনে, কারণ অনেকে এগুলাকে কম্পাইলার বলে শুধু। কেন কম্পাইলার বলে সেটাও তো বুঝছো, কারণ কেন? কারণ এটা হচ্ছে এক কথায় কোড ব্লকস হচ্ছে কম্পাইলারের সমষ্টি। একটা কম্পাইলার না, অনেকগুলো কম্পাইলার এর ভিতরে। কথা বুঝাইতে পারছি? এই জিনিসটা একটু সবার ক্লিয়ার কিনা? ওকে, এটা একটু ক্লিয়ার কিনা সবাই একটু বলো, জাস্ট এই জিনিসটা একটু সবাই ক্লিয়ার কিনা? আর কোনো ভুল হবে? এই জিনিসটা নিয়ে কারো কোনো কনফিউশন হবে? ওকে, সবাই একটু ক্লিয়ার কিনা? এই জিনিসটা একটু ক্লিয়ার কিনা বলো। ওকে, আর কখনো এটা নিয়ে ডাউট হবে? এটা নিয়ে ডাউট হবে? তবে কিছু মানুষ আছে কি জানো, এত বড় লেকচারের এত কিছু দেখবে না, ওই যে সামান্য যে জায়গায় একটু ভুল হবে এটা নিয়ে ধরবে। ঠিক আছে, তবে এটা হচ্ছে গঠনমূলক হওয়া উচিত, অনেকে এইগুলা হচ্ছে সমস্যা। এই ক্লাসে আমি বলি, ক্লাসে যারা উল্টাপাল্টা কমেন্ট করবে তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দিবা, যাতে ক্লাস করতে না পারার। সোজা কথা, তোমাদেরকে পড়ার ইয়ে করেছি, এটা একটু বুঝবা। এবার লিখো, আমরা কি বলেছি? প্রোগ্রামিং রচনার উদ্দেশ্যে কোন সমস্যাকে দাফে দাফে বিশ্লেষণ করার পদ্ধতিকে আমরা বলি অ্যালগরিদম। এবং এই প্রত্যেকটি ধাপকে, প্রোগ্রামিং রচনার উদ্দেশ্যে যে ধাপগুলোকে আমরা বিশ্লেষণ করি, সেই ধাপগুলোকে যদি আমরা চিত্রের মাধ্যমে চিত্রায়িত করি তাহলে এটাকে বলা হয় ফ্লো চার্ট। এটাকে কি বলা হবে? ফ্লো চার্ট। যে ধাপগুলো আমরা বিশ্লেষণ করব প্রোগ্রামিং রচনার উদ্দেশ্যে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এই ধাপগুলোকে যদি আমরা চিত্রের মাধ্যমে চিত্রায়িত করি তখন এটাকে বলা হয় ফ্লো চার্ট। সেম যে ধাপগুলোকে আমরা এমনি বর্ণনামূলক ভাবে লিখেছি সেটা হচ্ছে অ্যালগরিদম। আর যে ধাপগুলোকে আমরা যে ধাপগুলোকে আস্তে আস্তে চিত্রের মাধ্যমে চিত্রায়িত করব সেগুলোকে বলা হয় ফ্লো চার্ট। কথা বুঝতে পারছো? এখন ফ্লো চার্ট গুলা কিরকম? ফ্লো চার্টের কিছু সিম্বল আছে, তাহলে লিখে রাখো সবাই। প্রথম সিম্বলটা হচ্ছে এটা, ব্যালন, অর্ধবৃত্তাকৃতি। এটাকে অর্ধবৃত্তাকৃতিও বলতে পারে পরীক্ষায়। এটা নিয়ে কনফিউশন হওয়ার, অর্ধবৃত্তাকার, এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো দরকার নাই। যদি বলে প্রোগ্রামিং সিম্বলের মধ্যে অর্ধবৃত্তাকার, এটা কিসের সিম্বল? লিখতে হবে এটা হচ্ছে শুরু অথবা শেষ। শুরু বা শেষ, শুরু বা শেষের জন্য যে কোনো প্রোগ্রামিং এর এই অর্ধবৃত্তাকার চিহ্নটা ব্যবহৃত হয়। তার মানে যে কোনো প্রোগ্রামের শুরুতে আর শেষে এই ব্যালন টাইপের অর্ধবৃত্তাকার এই জিনিসটা থাকবে। ঠিক আছে, এরপর দেখো, প্রশ্ন হতে পারে সামান্তরিক, যে চতুর্ভুজের 4টি বাহু, বিপরীত বাহুগুলা কি সমান, কোণগুলো সমকোণ নয়, তাকে আমরা বলি সামান্তরিক। এই সামান্তরিকটা কিসের জন্য ব্যবহৃত হয়? সামান্তরিক ব্যবহৃত হয় হচ্ছে ইনপুট আউটপুটের জন্য। কোনো প্রোগ্রামিং এর ইনপুট নেওয়া এবং আউটপুট নেওয়ার জন্য আমরা যে চিত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে সামান্তরিকের চিত্র। তো পরীক্ষা আসতে পারে সামান্তরিক কিসের জন্য ব্যবহৃত হয়, একটু ঘুরায় পেঁচায় দিতে পারে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, কোণগুলো সমকোণ নয়, তাকে আমরা বলবো সামান্তরিক। সামান্তরিক কিসের জন্য ব্যবহৃত হয় বলো? প্রোগ্রামিং এর
ইনপুট আউটপুট বোঝানোর জন্য ফ্লো চার্টে। ওকে, প্রোগ্রামিং এর ইনপুট আউটপুট বোঝানোর জন্য ফ্লো চার্টে এগুলো ব্যবহৃত হয়। এবার আসো, আরেকটা হচ্ছে প্রসেস। এই যে আয়তক্ষেত্র, প্রসেস, এটাকে কি বলা হয়? আয়তক্ষেত্র, প্রসেস। এটা হচ্ছে আয়তক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান, কোণগুলা সমকোণ, তাকে আমরা কি বলবো? আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র হচ্ছে কি? যে কোনো যোগ বিয়োগ, গুণ ভাগ, যে কোনো যোগ বিয়োগ, গুণ ভাগ, সরল, কোনো মান ভ্যালু অ্যাসাইন করা, সমানের ভিতর কোনো ভ্যালু রাখা, এগুলার জন্য এই প্রসেস চিহ্নটা ব্যবহৃত হবে। কি কি বলছি আবার বলো? যে কোনো যোগ, যে কোনো বিয়োগ, যে কোনো গুণ, যে কোনো ভাগ, ঠিক আছে? তারপর হচ্ছে সমানের ভিতর কোনো ভ্যালু রাখা, সমস্ত সমীকরণের জন্য এই চিহ্নটা ব্যবহৃত হবে। প্রসেস আয়তক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ, তাকে আমরা বলবো আয়তক্ষেত্র। তারপরে দেখো রম্বস। এই যে রম্বস, আমরা ইফ এলস ভিত্তিক কিছু প্রোগ্রাম করব। যে চতুর্ভুজের 4টি বাহু সমান, কোণগুলো সমকোণ নয়, তাকে বলা হয় রম্বস। এই রম্বস বা ডায়মন্ড চিহ্ন, অনেকে বলে ডায়মন্ড, এই ডায়মন্ড চিহ্ন বা রম্বস, এটি ব্যবহৃত হয় হচ্ছে সিদ্ধান্তের জন্য, সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণের জন্য এই ডায়মন্ড চিহ্ন বা রম্বস চিহ্ন ব্যবহৃত হয়। ঠিক আছে? তাহলে আমরা যে চতুর্ভুজের 4টি বাহু সমান, কোণগুলো সমকোণ নয়, তাহলে এটার জন্য ব্যবহৃত করবো রম্বস। আমাকে পরীক্ষায় যাতে কনফিউজ করতে না পারে, আমাকে আয়তক্ষেত্র দিতে পারে, বলবে আয়তক্ষেত্র কিসের জন্য ব্যবহৃত হয়। এখন যে চিত্র চিনে কিন্তু আয়তক্ষেত্র দিলে এটার মাথা ঘুরে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। ওকে, এবার আসো, পরবর্তীতে আসছে হচ্ছে বৃত্ত। বৃত্তে কিসের জন্য ব্যবহৃত হয়? বৃত্ত, এই যে বৃত্ত হচ্ছে কিসের জন্য ব্যবহৃত হয়? সার্কেল। বৃত্ত ব্যবহৃত হচ্ছে প্রোগ্রামিং এর সংযোগ করার জন্য, তার সংযোগ, লিখে রাখো, তার সংযোগ করার জন্য, তার সংযোগ, বিভিন্ন সংযোগ, তার সংযোগ করার জন্য আমরা প্রোগ্রামিং এ বৃত্ত ব্যবহার করব। ঠিক আছে? শুরু এবং শেষের জন্য হচ্ছে অর্ধবৃত্তাকার, সামান্তরিক হচ্ছে ইনপুট আউটপুটের জন্য, আয়তক্ষেত্র হচ্ছে শুধুমাত্র প্রসেসের জন্য, মানে যে কোনো যোগ বিয়োগ, গুণ ভাগ, যে কোনো সমীকরণ, যে কোনো ভ্যালুকে অ্যাসাইন করে রাখার জন্য। তারপরে হচ্ছে সিদ্ধান্ত হচ্ছে রম্বস, আর বৃত্ত হচ্ছে তার সংযোগ। আর প্রত্যেকটা চিত্র থেকে আরেকটা চিত্রে যাওয়ার জন্য অবশ্যই এই চিহ্নটা ব্যবহার করতে হবে, প্রবাহ। অনেকেই কি করে জানো? প্রোগ্রাম লিখে, ফ্লো চার্ট লিখে, কিন্তু এই চিত্রটা দিতে বলে যায় প্রবাহ। মনে করে এক চিত্র থেকে আরেক চিত্রে যাচ্ছে, এমনে দেয়, নাম্বার 1 নাম্বারও দিবে না। কোনো টিচার বলতে পারবে না এখানে নাম্বার দিবে না। কেন দিবে না জানো? কারণ তোমাকে বোঝাতে হবে এটা একটা প্রবাহ, এক চিত্র থেকে অপর চিত্রের দিকে। এই জন্য এটাকে ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র বলে। ওকে, তোমরা অনেক সময় পরীক্ষা অ্যান্সার করে এসে দেখো নাম্বার পাচ্ছ না। কেন নাম্বার পাচ্ছ না? এই যে এই সমস্ত কারণে নাম্বার পাও না। ওকে, সবাই একটু লিখে ডান লিখো, ফ্লো চার্টের প্রত্যেকটা সিম্বল লিখে একটু ডান লিখো দ্রুত গতিতে। ওকে, ফ্লো চার্টের প্রত্যেকটা সিম্বল লিখে একটু ডান লিখো। ওকে, আসলে রম্বসকে ডায়মন্ড বলে এটা বলা যাবে না, মানে ডায়মন্ডের মতো দেখতে, তো তোমরা দেখো হীরা এরকম না, হীরাকে রম্বসের মতো না দেখতে, ঠিক কিনা বলো? ওকে, তাহলে প্রোগ্রামিং এর ধাপগুলোকে চিত্রের মাধ্যমে চিত্রায়িত করা বা চিত্রের মাধ্যমে সমাধান করাকে আমরা কি বলবো? ফ্লো চার্ট। সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখানে চট্টগ্রামের কারা কারা আসছো দেখি, একটু কথা বলি তোমাদের সাথে। চিটাগং থেকে কারা কারা আসছো? চিটাগং থেকে কে কে আসছো বলো, বলেন চিটাগং থেকে কে কে আছেন? চট্টগ্রাম থেকে কারা কারা আছেন? আমি চট্টগ্রাম থেকে। তারপর রায়েত, আমি চট্টগ্রাম থেকে। আমি আছি, অনেক আছে দেখি চট্টগ্রাম থেকে। কক্সবাজার থেকে আইসিমনি, গুড। আচ্ছা, হ্যাঁ এটা রম্বস, আমি স্যার। ম্যাক পড়শি চট্টগ্রাম, অনেক আছে দেখি চট্টগ্রাম থেকে। আচ্ছা, অনেক আছে চট্টগ্রাম থেকে। দেওয়ানহাট, আচ্ছা। চট্টগ্রাম যারা আছো তারা চিটাগং, চকবাজার, বুকল্যান্ড লাইব্রেরিতে আমাদের বই পাবা। চকবাজার চলে যাবা, বুকল্যান্ড লাইব্রেরিতে চলে যাবা, বলবা আইসিটি অ্যাসিস্ট্যান্টের সিকিউ এমসিকিউ বই। বই কেনার দরকার না, আগে দেখবা, দেখে ভালো লাগলে তারপর নিবা। ঠিক আছে? আর ঈদগাতে যারা আছো, কক্সবাজারের ঈদগাহ মোহাম্মদী লাইব্রেরিতে বই মনে হয় শেষ যদিও।
আচ্ছা ঠিক আছে, দেখো এবার আসো সবাই একটা প্রশ্ন লিখো। আজকে প্রথম প্রশ্ন, তিনটি সংখ্যা তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট নির্ণয় করো। তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট। যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট। যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট। অ্যালগরিদম ও ফ্লোচার্ট। ঠিক আছে, এবার এদিকে তাকান, সবাই একটু এদিকে তাকান। তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য, ওকে, কক্সবাজার বই পাবা না। যারা বই, আমি একটা কথা বলি শোনো, যারা বই নিবে তারা অর্ডার করে দিও, আইসিটি অ্যাসিস্ট্যান্টে কোনো রিস্ক নাই, আমি নিজে গ্যারান্টি। এখন আমি বলো, বুঝছো, আমি বললাম কি আইসিটি অ্যাসিস্ট্যান্টে কোনো রিস্ক নাই। একজনের কমেন্টে গিয়ে কি লিখছে জানো, স্যার আপনি যদি টাকা নিয়ে মারা যান কেমন লাগে? এই তার 575 টাকার জন্য আমাকে মেরে ফেলা দিচ্ছে। দেখিও না, কমেন্ট একজন লিখছে, বলে কি স্যার আপনি যদি টাকা নিয়ে মারা যান। তোমরা তো এমন অবস্থা, তোমাদের টাকা পয়সা যদি নিয়ে মারা তারা যায়, তাইলে মনে হয় বাসায় জানাজা দেওয়ার আগে বাড়িতে মনে হয় কল দিতে থাকবা, আমার টাকা কই, আমার 575 টাকা রিচার্জ করে তারপরে খবর দিবে। অবস্থা খুবই খারাপ তোমাদের। ঠিক আছে, এমন অবস্থা, মানে মানে অবস্থা আসলে চিন্তা করো। সে লিখতেছে মারা যায়, দেখছো কি অবস্থা। তো যাই হোক, এখন হ্যাঁ একজনে লিখছে স্যার দেখছি কমেন্টটা, এটা আসলে মানে তোমরা তো মনে হয় জানা যায় স্যারের জন্য একটু সহানুভূতি দেখাবা, সেটা না। আমার 575 টাকা দিয়ে তো আমি 2 মাস এমবি চালাইতে পারতাম। তোমরা এটা চিন্তা করবা না। আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট অনেক রিলায়েবল, বিলিভ মি। যেমন কালকে একটা ঢাকার বুক, ঢাকা থেকে একটা মেয়ে বই অর্ডার করতে, মনে হয় রিজেন্ট, ওখানে মহাখালীর। সে আমাকে বলতেছে স্যার আপনার বইটা আসার কথা 2-3 দিন লেট হয়ে গেল। তা আমি ওকে বলছি ঠিক আছে তোমাকে আমি টাকা ফেরত দিয়ে দিচ্ছি, বই যদি পুনরায় যায় তুমি আমাকে আবার দিয়ে দিই। বই লেট হয়ে গেছে, ওর যেহেতু একটু ডাউট লাগতেছে যে আমাদের আসলে বই পাবে কিনা, আমি ওকে টাকাটা পুরোটা ফেরত দিয়ে দিচ্ছি ডেলিভারি ফি সহ। আমি বলছি বই গেলে তুমি আবার দিও। ঠিক আছে, তো সুতরাং আইসিটি অ্যাসিস্ট্যান্ট আসলে খুবই রিলায়েবল। এখানে তোমার বই হারাবে, বই নষ্ট হবে, এগুলোর কোনো সম্ভাবনাও নেই। আচ্ছা ওকে, এগুলা নিয়ে কথা বলি না আর। তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, পরীক্ষায় তুমি চাইলে দাফ 1, দাফ 2, দাফ 3ও লিখতে পারবা, কোনো অসুবিধা নেই। তুমি চাইলে স্টেপ 1, স্টেপ 2 লিখতে পারবা, তাও কোনো অসুবিধা নেই। কেউ যদি দাফ লিখো এভাবে, তাও কোনো প্রবলেম হবে না। কেউ যদি লিখে স্টেপ 1, তাও কোনো প্রবলেম হবে না। এগুলা নিয়ে টিচার কোনো প্রকার মাইন্ড করবে না। এই যে শুরু করি, প্রথমে হচ্ছে শুরু করি, যে কোনো অ্যালগরিদম শুরু করবে, শুরু করি। আর স্টেপ 2, স্টেপ 2টা হচ্ছে, ধরো আমরা তিনটা সংখ্যা যোগ করতে হলে আমাকে 3টি মান কি করতে হবে, ইনপুট নিতে হবে না? 3টি মান ইনপুট নেই, ইনপুট নেই। আচ্ছা তুমি যখন ক্যালকুলেটরে যোগ করো তখন কি করো? 3টি মান ইনপুট নিতে হবে না? প্রথমে শুরু করবা 3টি মান ইনপুট নি, ঠিক আছে। এরপরে স্টেপ 3তে আসো। স্টেপ 3তে 3টি মান যোগ করি, 3টি মান যোগ করি। আর স্টেপ 4 আসো। স্টেপ 4 ফলাফল ছাপাই, ফলাফল যেটা আছে সেটা ছাপাই, মানে ফলাফলটা দেখাই। আর স্টেপ 5 হচ্ছে শেষ করি। দেখো কি সুন্দর সিস্টেম। একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে বলা হয়েছে শুরু করি, তারপরে বললাম কি 3টি মানকে ইনপুট হিসেবে নিব, তারপরে বললাম হচ্ছে 3টি মানকে যোগ করব, যোগ করি। এরপরে বললাম হচ্ছে ফলাফলগুলো ছাপাই, এরপরে বললাম হচ্ছে শেষ করি। ঠিক আছে, তাহলে দেখো কি সুন্দর করে আমরা প্রত্যেকটা স্টেপ ব্যাখ্যা করলাম। এখন স্টেপ গুলাকে যদি চিত্রের মাধ্যমে দেখাই, দেখো প্রথমে শুরু করি, শুরুর জন্য কি অর্ধবৃত্তাকার চিহ্ন, শুরু করি। এরপরে 3টি মান ইনপুট নিই, এই যে 3টি মান ইনপুট হিসেবে নিই, এ বি সি, ধরো 3টা মানকে ধরলাম এ বি সি। এইটা চিহ্ন, এটা দিলে আসলে ইনপুট লেখার দরকার নেই,
কেউ যদি মনে করো এরপরে লিখবো তাহলে লিখে ফেলতে পারো, এইভাবে ইনপুট লিখতে পারো, কিন্তু চিত্রটা মানে হচ্ছে ইনপুট। আসলে টিচার যিনি কাটাকাট গুণী যান, চিত্রটা মানে কি ইনপুট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইনপুট হিসেবে নিবা। এরপরে স্টেপ 3 তে কি করব, ধরো অ্যান্সার আমি বলছিলাম সকল প্রকার যোগ বিয়োগ গুণ বা আয়তক্ষেত্রে a প্লাস বি প্লাস সি, তিনটি মানকে যোগ করি। এরপরে ধরো স্টেপ 4 এ আমরা অ্যান্সারটা দেখাবো, আউটপুট, এই যে আউটপুট। ঠিক আছে, এরপরে হচ্ছে কি শেষ করি। সুন্দরভাবে এভাবে লিখলে একটা নাম্বারও কাটবে না। কেউ যদি এখানে ফ্লো না দাও 1 নাম্বারও পাবে না। কেউ কেউ এমনি এমনি করে, ম্যাক্সিমাম স্টুডেন্টের খাতা দেখি তো এই যে এরকম, ফ্লো না দিলে 1 নাম্বারও পাবে না। আবারও বলতেছি, কারণ এই চিত্রের নামই প্রবাহ চিত্র। দাসটা কোন দিক দিয়ে কোন দিকে প্রবাহিত হচ্ছে। এই যে দেখো ইনপুট প্রসেস আউটপুট, গত ক্লাসে বলেছিলাম প্রোগ্রামিং এর সংগঠন 3টি। ইনপুট নিবে, প্রসেসিং যোগ করেছে, যোগের প্রসেস করেছে, আউটপুট হিসেবে অ্যান্সারটা দেখাচ্ছে। সবার কি ক্লিয়ার? সবাই একটু ক্লিয়ার কিনা বলো তো। নিচে দেখা যায় না? নিচে দেখা যাচ্ছে না? ওকে, সবাই একটু ক্লিয়ার কিনা? এই যে এখন দেখা যাচ্ছে। একজনে বলছে আমি কুমিল্লা থেকে। তাহলে ফ্লো চার্টটা প্রথমে শুরু করেছি, শুরুর জন্য অর্ধবৃত্তাকার চিহ্ন, প্রসেস ইনপুটের জন্য সামান্তরিক চিহ্ন, প্রসেসের জন্য আয়তক্ষেত্র। আর একটা কথা মনে রাখবা সবাই, ফ্লো চার্টটাকে কলম দিয়েও আঁকা যায়, তবে চেষ্টা করবা পরীক্ষায় 1টা বা 2টা ফ্লো চার্ট আসবে, হয়তো সর্বোচ্চ 2টা। এগুলা পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবা। ডিজিটাল ডিভাইসের লজিক চিত্র পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবা, নতুবা 2টা চিত্র পরীক্ষা আসবে, নতুবা 2টা ফ্লো চার্ট পরীক্ষা আসবে। এগুলা পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবা। কলম দিয়েও আঁকা যায়, তবে অনেক শিক্ষক মাইন্ড করে কলম দিয়ে আঁকলে, এটা বুঝতে হবে। ঠিক আছে, আনসারের ওখানে প্রিন্ট দেওয়া যাবে কি? আসলে আউটপুট দেওয়া মানে প্রিন্ট দেওয়া। আর ফ্লো চার্টে যে প্রিন্ট লিখতে হবে এমন কোনো কথা নাই। কেন জানো? ফ্লো চার্ট হচ্ছে একটা প্র্যাকটিক্যাল জিনিস, প্রিন্ট হচ্ছে থিওরির জন্য, প্রোগ্রামিং এর জন্য হচ্ছে প্রিন্ট। এটা মাথায় রাখবা। ওকে, আচ্ছা এবার লিখো সবাই। এটা পরীক্ষায় আসে প্রায় সময়। 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য প্রোগ্রাম এবং ফ্লো চার্ট। 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য প্রোগ্রাম এবং ফ্লো চার্ট। লিখো সবাই, 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য প্রোগ্রাম এবং ফ্লো চার্ট। ঠিক আছে, 3টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য প্রোগ্রাম এবং ফ্লো চার্ট, বা সরি গড় নির্ণয় অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট লিখো, অ্যালগোরিদম গড় নির্ণয়। ঠিক আছে, তাহলে এটাও একদম সহজ। দেখো একেবারে ইজি, গড় নির্ণয়টাও দেখো। প্রথমে স্টেপ 1 শুরু করি, শুরু। স্টেপ 2 কি করব বলো? স্টেপ 2 তে কি করব? মান ইনপুট নিয়ে এ বি সি, বা মান 3টি সংখ্যার মান ইনপুট নিই, 3টি সংখ্যার মান ইনপুট নিই, 3টি সংখ্যার মানকে কি নিব? ইনপুট হিসেবে নিব। স্টেপ 3 তে কি করব? 3টি সংখ্যাকে যোগ করে যোগ করি। ঠিক আছে, এরপরে হচ্ছে স্টেপ 4 এ আসো। এভাবেও করতে পারবা, যোগ করে যোগফলকে 3 দিয়ে ভাগ করে গড় নির্ণয় করি। আর স্টেপ 4 এ লিখবা কি? স্টেপ 5 এ গড় মান ছাপাই। স্টেপ 6 এ শেষ করি। ঠিক আছে, স্টেপ 6 এ শেষ করি। ঠিক সেম আমি ফ্লো চার্টটা করে দিই, দেখো একটু সেম। শুরু করবা প্রথমে, তারপরে হচ্ছে ইনপুট নিবা,
তিনটা মান ধরো এ বি সি ইনপুট হিসেবে নিলাম। তারপর তিনটা মানকে যোগ করবা কিভাবে? এই যে দেখো যোগ হচ্ছে অ্যান্সার a প্লাস বি প্লাস সি। তোমরা চাইলে দুইটা চিত্র আঁকতে পারো বা একটা প্রসেসের ভিতর দুইটা কাজই করতে পারবা, সমস্যা। আর ধরো এভারেজ গড় সমান হচ্ছে কি অ্যান্সার ভাগ 3। 3 দিয়ে অ্যান্সারকে যদি ভাগ করি তাহলে এটা হচ্ছে গড় বের হবে। আর ফাইনালি আউটপুট হচ্ছে এভারেজ। আউটপুট কি? এভারেজ। আর শেষ করি। দেখো কত সহজ জিনিসগুলো। তোমরা এখানে চাইলে এভারেজ না লিখে গড় লিখতে পারো। গড় কেউ ভুল হবে? ভুল হবে না। গড় মান এভাবে লিখতে পারবা, গড় ছাপাই বা আউটপুট গড়, এটাও আউটপুট, কোনো প্রবলেম নেই। যেরকম ইচ্ছা সেরকম লিখতে পারবা, বাংলা ইংরেজি যেটা ইচ্ছা। সবাই ক্লিয়ার কিনা একটু বলো? সবাই কি ক্লিয়ার? স্যার আনসারের পরিবর্তে অসুবিধা নেই, সাম ধরো, অ্যান্সারের পরিবর্তে যা ইচ্ছা ধরতে পারবা, তবে অ্যান্সার ধরলে একটু নিরাপদ আর কি। ওকে, এগুলো আসলে ইজি, ক্লাসগুলো করো, অনেক ইজি লাগবে সব কিছু। এবার সবাই লিখো একটা বেসিক সি প্রোগ্রাম। ক্লাস রেকর্ড থাকবে কিনা এই চিন্তায় মরে যাচ্ছে কেউ কেউ। দেখবা যে আমরা অনেককে গ্রুপ থেকে বের করে দিছি, কারণ হচ্ছে যারা ক্লাস করে নাই আজকে, এখানে কোনো সিদ্ধান্ত লাগবে না। এই আগামী 2 ক্লাস কোনো সিদ্ধান্ত লাগবে না। সিদ্ধান্তের প্রোগ্রাম হচ্ছে ইফেলস করার সময়। ইফেলস করার সময় সিদ্ধান্তের কাজ আসবে, এখন কোনো সিদ্ধান্তের প্রয়োজন নাই। ওকে, ক্লিয়ার লিখো সবাই, ক্লিয়ার? ওকে, বাংলা ইংলিশ মিলিয়ে কোনো অসুবিধা হবে না। অ্যান্সার উত্তর লিখতে হবে এমন কোনো কথা আছে তোমার? তুমি বাংলা গড় লিখলে অসুবিধা হবে না। প্রাইভেট গ্রুপে রেকর্ড ক্লাস থাকবে কিনা দেখি না, চেষ্টা করব আমরা। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ডান। তবে তোমরা যারা সংখ্যা পদ্ধতিতে কাঁচা, চাইলে সংখ্যা পদ্ধতির গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবা। আমরা প্রসেস বলে দিব স্টুডেন্টদের জন্য, যেহেতু আমরা একটা সুযোগ দিচ্ছি এইচএসসি 25-26-এর জন্য, মানে সংখ্যা পদ্ধতি ফ্রিতে পড়াবো, যাতে নতুন ছেলেমেয়েরা জানতে পারে। তবে তোমাদের আত্মীয় স্বজন যারা আছে, ছোটো ভাই বোন, আইসিটি সম্পর্কে যাতে একটু আইডিয়া হয়, তাদেরকে তোমরা অ্যাড করে দিবা। এটা ওদের অনেক লাভ হবে। তোমরা তো জানো আইসিটি অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে অনেকেই জানে না, তাদেরকে জানানো তোমাদের দরকার। ওকে, আচ্ছা এবার আসেন। আর আপনারা বই তাড়াতাড়ি কিনবেন, ঈদের ছুটি হলে বই পাবেন না, ঠিক আছে? ঈদের ছুটিতে চলে গেলে ম্যানেজাররা পুরো 10-12 দিন, 7-8 দিন বই ডেলিভারি অফ থাকবে। তো তোমাদের উচিত হচ্ছে দ্রুত গতিতে যত তাড়াতাড়ি পারো বই অর্ডার করে ফেলা। ওকে, না কোনো প্রবলেম হবে না। বাংলা ইংলিশ একটা দুইটা ওয়ার্ড কোনো সমস্যা হবে না, এগুলাতে কোনো প্রবলেম নেই। প্রোগ্রামিংয়ের কোনো ধরনের অসুবিধা নেই এগুলাতে। এবার সবাই লিখো একটা বেসিক প্রোগ্রাম কিভাবে লেখা যায়। আজকে আমি মূলত একটু করে শুরু করব, কারণ তোমরাও জানো আমারও ইলেকট্রিসিটি প্রবলেম, যে কোনো মুহূর্তে আইপিএস অফ হয়ে যেতে পারে। তো সেজন্য আজকে পড়ার লেন্থ একটু কম হবে, আগামী ক্লাস আমরা বেশি করে পড়ব। আচ্ছা শোনো, প্রথমে একটা প্রোগ্রাম কিভাবে লেখা যায়, কোথায় লিখতে হয় তোমাদেরকে বলেছি গত ক্লাসে। আইডিই, বিভিন্ন ধরনের ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আছে। এর মধ্যে একটা হচ্ছে কি কোড ব্লকস। কোড ব্লকস হচ্ছে বিভিন্ন কম্পাইলারের সমষ্টি। এই কোড ব্লকসে তুমি চাইলে সি রান করতে পারবা, সি ভাষা শিখে, C++ শিখে C++ও কী করতে পারবা, ঠিক আছে? এখন দেখো, প্রোগ্রামিং যদি তুমি কম্পিউটার করতে চাও, তোমাকে কোড ব্লকস নামাইতে হবে। আর তুমি যদি মোবাইলে করতে চাও, আমি কখনোই সাপোর্ট দিব না, কারণ মোবাইলে আসলে প্রোগ্রামিং করা মানে এটাতে কোনো স্কিল বাড়বে না, তোমার কোনো টাইপিং স্কিলও বাড়বে না, কিছুই বাড়বে না। ওকে, এবার একটু মনোযোগ সহকারে কথা শুনুন। একটা প্রোগ্রাম অনেকভাবে লেখা যায়, অনেকভাবে একটা প্রোগ্রাম লেখা যায়। যেমন স্যার এদিকে তাকাও, তুমি চাইলে কোনো বইতে প্রোগ্রামকে দেখবে এমনি শুরু করছে, ইনক্লুড studio.s, এভাবে শুরু করছে। আমি আগে বেসিকগুলো ক্লিয়ার করি। আবার লিখছে ধরো ইনক্লুড conio.s, এভাবে লিখছে। আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিছে int main, এখানে দিছে int main, ঠিক আছে? এভাবে
এখানে আবার এমনি শেষ করে দিছি, রিটার্ন 0 এভাবে লিখছি। কেউ চাইলে এভাবেও করতে পারবে, কোনো অসুবিধা নেই। তুমি চাইলে যদি কেউ যদি বলে স্যার আমি ইনক্লুড স্টুডিও কনিও লিখে করব, কোনো প্রবলেম নেই। আবার আরেকজন বলতেছে স্যার আমি লিখবো শুধু ইনক্লুড stdio.s include conio.s তারপরে যদি এখানে লিখে void main, তারপরে এখানে যদি গ্যাস লিখে নিছে, এটাতেও কোনো প্রবলেম নেই। তুমি চাইলে এই ফরম্যাটেও লিখতে পারবা, কোনো সমস্যা নেই। কথা বুঝাইতে পারছি? আবার কেউ যদি চাই স্যার আমি শুধু এরকম লিখবো ইনক্লুড stdio.s void main, নিচে কিছু নাই, এটাও সঠিক, এটাও করা যাবে, ঠিক আছে। আর যদি কেউ কেউ চাই স্যার আমি ইনক্লুড int main লিখবো, শুধুমাত্র রিটার্ন 0 লিখবো, এটাও সঠিক, কোনোটাই প্রবলেম নাই। তার মানে তুমি যেভাবে ইচ্ছা, যেভাবে মন চায়, এই 3-4টা ধাপ যেগুলো দেখালাম, যে কোনোভাবে শুরু করতে পারবো। আমি শুরু করি নর্মালি এটা ইনক্লুড stdio.s int main রিটার্ন 0, এটাই আমরা শুরু করি। এবং আমি যাদের কাছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়েছি স্যাররাও এভাবেই করাইতো, ঠিক আছে। সেজন্য হয়তো আমি এটাই প্রেফার করি। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? তার মানে আমরা এগুলা নিয়ে কি কনফিউজড হব? কোনো বইতে কনিও আছে, কোনো বইতে স্টুডিও আছে, কোনো বইতে গ্যাস আছে, কোনো বইতে রিটার্ন 0 আছে, কোনো বইতে int main আছে, কোনো বইতে void main আছে। এগুলা দিয়ে কি আমরা কনফিউজড হব? আমি দেখা যাচ্ছে তোমাদের সি প্রোগ্রামিং শিখাইলাম, পরে গিয়ে তোমরা এগুলো ইনবক্সে এসে প্রশ্ন করো, স্যার এই বইতে তো কনিও দিয়ে লিখছে, এখন কি আমারটা কেটে দিবে? কাটবে না, ঠিক আছে। তাহলে প্রথমে বেসিক জিনিসটা ক্লিয়ার করলাম, যেটা তোমরা ভয় পাও, কোনো বইতে এভাবে লিখে, কোনো বইতে এভাবে লিখে। তো তোমরা আসলে যে কোনো একটা ফরম্যাট ফলো করে লিখতে পারবে, এটার জন্য কোনো ভুল নাই, কোনো প্রকার নাম্বারও কাটবে না, টিচারও কোনো প্রকার ডাউট করবে না। আর কোনো কথা? ওকে, সবাই একটু ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আমরা যখন ম্যাথমেটিক্যাল ফাংশন, তোমরা অগ্রিম কোনো প্রশ্ন করিও না, তোমরা যেদিন আইসিটি প্রোগ্রামিং শেষ করবো আমি, সেদিন তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাও, তোমার মনে যা যা আছে। আল্লাহর রহমতে আইসিটি অ্যাসিস্ট্যান্টের ক্লাসগুলো এমন, তোমার ভিতর কোনো প্রশ্ন থাকবে না, তুমি সব উত্তর পেয়ে যাবে। কারণ অনেক বছর ধরে পড়াই তো, বুঝতে পারি কোন স্টুডেন্ট কী প্রশ্ন করবে। এই যে যেমন তোমরা অনেকে আইডি নিয়ে প্রশ্ন করতে, আজকে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এটা নিয়ে অনেকে, হয়তো অনেকের বনে এটা নিয়ে প্রশ্ন আসছেও, কিন্তু আমি তোমার বলতে হয় না, আমি উত্তর দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সুতরাং ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। এবার আসো আমরা একটা জিনিস, দুইটা প্রোগ্রামিংয়ের কিছু ফাংশন আছে, প্রোগ্রামিংয়ের কিছু ফাংশন আছে। যেমন আমরা একটু আগে কি বলেছি, আমরা একটু আগে বলেছি এই যে সামান্তরিক যেটা ব্যবহৃত হয়, এটা হচ্ছে কিসের জন্য? কিসের জন্য? ইনপুট আউটপুটের জন্য। ঠিক সেম প্রোগ্রামিংয়ে ইনপুটের জন্য একটা লাইব্রেরি ফাংশন আছে, এটার নাম হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ যখনই আমরা ইনপুট নিব তখনই আমরা এই ফাংশনটা ব্যবহার করব। এটা হচ্ছে ইনপুট ফাংশন, নৈর্ব্যক্তিকেও আসে। আর যখনই আমরা আউটপুট দেখাবো কোনো কিছু, তখন আমাকে দেখাতে হবে, লিখতে হবে এই প্রিন্টএফ, এই কথাটা, এটা হচ্ছে আউটপুট ফাংশন। কথা বুঝতে পারছি? কথা বুঝতে পারছি কি বলেছি? তাহলে আমরা যখনই ইনপুট দিব তখন স্ক্যানএফ লিখবো ফাংশন, আর আউটপুটের জন্য যে লাইব্রেরি ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে প্রিন্টএফ। আর এগুলো হচ্ছে কিওয়ার্ড, প্রোগ্রামিংয়ের বিভিন্ন কিওয়ার্ড আছে, এগুলা আইএনটি, মেইন, রিটার্ন, এগুলো হচ্ছে প্রোগ্রামিংয়ের জন্য সংরক্ষিত শব্দ। এগুলা প্রোগ্রামিং ছাড়া এগুলো আর কোথাও ব্যবহৃত হবে না, এই জন্য এগুলাকে বলা হয় প্রোগ্রামিং কিওয়ার্ড বা প্রোগ্রামিংয়ের সংরক্ষিত শব্দ। কি বললাম? আমাদের এমসিকিউ ট্রিটমেন্ট বই যাদের আছে, তোমরা একটু দেখবা ব্যাখ্যাগুলোতে আমরা এই সমস্ত কিওয়ার্ডগুলোকে কত সুন্দর করে দিয়েছি, লাইব্রেরি ফাংশনগুলোকে কত সুন্দর করে লিখে দিয়েছি, কোন ম্যাথমেটিক্যাল ফাংশন, কোন হেডার ফাইল, ব্যাখ্যাতে কি সুন্দর করে করে দিয়েছি বোর্ড প্রশ্নের। পড়লে পড়তেও তো ভালো লাগবে যারা পড়ো, ঠিক আছে। একটু নাইলে খুলে দেখো প্রোগ্রামিংয়ের চ্যাপ্টারটা, খুলে দেখো একটু, যে সমস্ত লাইব্রেরি ফাংশন দিয়ে দিয়েছি যাতে নৈর্ব্যক্তিকে যে কোনো একটা আসলে তুমি পারো। সমস্ত কিওয়ার্ড লিখে দিয়েছি যাতে তুমি নৈর্ব্যক্তিকে একবার রিডিং পড়লে যে কোনো একটা কমন পেয়ে যাবে। ওকে, আচ্ছা, সবাই কি বুঝতে পারছি?
তাহলে আমরা কি বললাম, প্রোগ্রামিং এর জন্য কিছু স্পেশাল কি আছে, ওয়ার্ড আছে যেগুলো প্রোগ্রামিং ছাড়া আর কোথাও ব্যবহৃত হয় না। যেমন এগুলাকে, এই ওয়ার্ডগুলোকে আর কোথাও ব্যবহৃত হয় দেখছো কোনোদিন? ইনক্লুড, এটা এসটিডিআইও, কিন্তু এটাকে স্টুডিও বলিও না, ছবি তুলে যে স্টুডিও না, এটা এসটিডিআইও। তারপর আইএনটি, মেইন, এগুলো কোথাও দেখছো আগে? এগুলো শুধু প্রোগ্রামিং এর জন্য সংরক্ষিত, এগুলোকে বলা হয় সংরক্ষিত শব্দ। আর আমরা যখন মাঝে মাঝে প্রোগ্রামিং ইনপুটের কাজ করব তখন ব্যবহার করব স্ক্যানএফ, আর মাঝে মাঝে যখন আউটপুটের কাজ করব তখন ব্যবহার করব প্রিন্টএফ। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এই বুঝি নাই যে বলছো সাইয়েদ শফিউল্লাহ, এখন বুঝছো কিনা বলো? এই দেখছো ইনক্লুড কনিউ ডট এস লিখা যাবে কিনা এখন প্রশ্ন করে। আমি বলেছি লিখা যাবে, তুমি চাইলে এভাবে লিখলেও কোনো সমস্যা নেই, কনিউ দিয়েও লিখলেও কোনো সমস্যা নেই, এটা বলেছি, কনিউ দিয়েও লিখা যাবে, তবে সমস্যা নেই, কোনো না লিখলেও সমস্যা হবে না। আচ্ছা বলো কোনটা বুঝো না এবার বলো। স্যার গত ক্লাসে বলছি ঈদের আগে শেষ করার চেষ্টা করবো, আই উইল ট্রাই। আগামী ক্লাস সোমবারে, আগামী ক্লাস সোমবারে, আগামী ক্লাস সোমবারে। সবাই বলো কি বুঝি নাই। আমি বুঝি নাই কি সেটা একটু বলো। মিহাদ হোসেন, কি বুঝো নাই সেটা বলতে হবে তো। গ্রামের মেয়ে নেট প্রবলেম করে ঠিক সময় আসতে পারি নাই, এটা কোনো কথা? প্রতিদিন ক্লাস হবে না, শনি সোমবুধ, শনি সোমবুধ। আচ্ছা যেটা বলেছি আমরা, কি বলেছি, প্রোগ্রামিং এর জন্য যে কিওয়ার্ডগুলো থাকে, এই যে ইনক্লুড, আইএনটি, মেইন, রিটার্ন, এগুলা কি অন্য কোথাও ব্যবহার হয়? এগুলো শুধু প্রোগ্রামিং এ ব্যবহার হয়, এগুলাকে বলা হয় প্রোগ্রামিং কিওয়ার্ড। ঠিক আছে? আর ঠিক আছে, আর এগুলাকে বলা হয় লাইব্রেরি ফাংশন। মানে প্রোগ্রামিং এর ইনপুট নেওয়ার জন্য এই ফাংশনটা ব্যবহৃত হয়, আউটপুটের জন্য এই ফাংশনটা ব্যবহৃত হয়। বুঝতে পারছো? বুঝতে পারছো? এটা হচ্ছে ইনপুট নেওয়ার জন্য, মানে কোনো মানকে ইনপুট নিব যখন, দেখবা প্রোগ্রামিং করলে বুঝে যাবা। ওকে, প্রোগ্রামিং করলে বুঝে যাবা। ইয়াস, ঈদগাতে আজকে পড়াইছি, আজকে ঈদগাতে ক্লাস নিছি তো। ওকে, বুঝাই দিলাম তো। এই যে ইনপুট আর আউটপুটের জন্য, এই যে দেখো ইনপুট আউটপুটের জন্য এগুলো ব্যবহৃত। আচ্ছা এখন দেখো, তোমাকে বলা হলো আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখাটা প্রোগ্রামিং এর মাধ্যমে দেখাও। অনেকেই ক্লাস নোট আপলোড দিয়েছে, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, এই ছেলেগুলো ভালো করবে। ওকে, লিখো সবাই, আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখাটাকে প্রোগ্রামিং এর মাধ্যমে দেখাও। আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখাটাকে প্রোগ্রামিং এর মাধ্যমে দেখাও। প্রোগ্রামিং এর মাধ্যমে আউটপুট দেখাও বা দেখাও। প্রোগ্রামিং এর মাধ্যমে আউটপুট দেখাও বা দেখাও। ঠিক আছে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখাটাকে প্রোগ্রামিং এর মাধ্যমে আউটপুট দেখাও বা দেখাও। আগে কখনো পড়ো নাই তাই বুঝতে পারছি না। আগে কখনো পড়ো নাই মানে তুমি আমাদের কালকের ক্লাস করো নাই, প্রথম ক্লাস। প্রথম ক্লাস না করলে আজকে বুঝতে পারবা? প্রথম ক্লাসের পর দ্বিতীয় ক্লাস পড়ো, বুঝতে পারবা। আর এগুলা যে আগে পড়তে হবে এমন কোনো কথা আছে? ওকে, এই একটা ক্লাস নেওয়ার সময় আরেকটা বলবা না। এখন যেহেতু প্রোগ্রামিং ক্লাস নিচ্ছি সেহেতু ইনক্লুডের পরে মেইন এভাবে লিখলে হবে কিনা, আমি যেভাবে লিখছি সেভাবে লিখবা, আরেকটা বলিও না। ঠিক আছে? HTML এর ক্লাস আইসিটি অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেলে আছে, কারো লাগলে ওখান থেকে দেখে নিবা। আইসিটি অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেল আছে। আর কারো যদি এরপরও ইমার্জেন্সি বেশি লাগে, আল্লাহর ওস্তা আমাদের পেইড বেস আছে 999 টাকায় ফুল কোর্স। এই কোর্সের কোনো স্টুডেন্ট ভর্তি হলে শুধু 999 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। এই মানে প্রোগ্রামিং ফ্রি কোর্সের কোনো স্টুডেন্ট ভর্তি হলে 1000 টাকা, এমনি 1320 টাকার নিচে এখন ভর্তি নিব না। কিন্তু এই প্রোগ্রামিং ফ্রি কোর্সের কেউ ভর্তি হলে যদি কারো ইমার্জেন্সি লাগে, আমি বলবো তোমাদের ফ্রি ক্লাস হচ্ছে, ফ্রি ক্লাস করো। কিন্তু এরপরে যদি কারো ইমার্জেন্সি লাগে, কেউ কিছু পড়ো নাই স্যার, কষ্টে আসি, ফেল করব, 900 টাকা, 999 টাকা বা 1000 টাকা তো বেশি না, একটু ওইখানে ভর্তি হলে সিরিয়ালি ক্লাস করে শেষ করতে পারবো, আর কিছু বলতে পারবো না। আচ্ছা এবার আসো, একটা প্রোগ্রাম কিভাবে লিখতে হয়, আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখাটাকে প্রোগ্রামিং আউটপুট দেখাবো। এদিকে দেখো, হ্যাশ ইনক্লুড stdio.s int main, এভাবে ফার্স্ট ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট, শুধুমাত্র এই কথাটা লিখলে হয়ে যাবে। প্রিন্টএফ
এ প্রিন্ট এফ দি ইনভার্টেড কমা, এখানে আইসিটি অ্যাসিস্ট্যান্ট, এটা লিখে রান করার সাথে সাথে, এটা লিখে রান করার সাথে সাথে লাস্টে সেমিকোলন, সেমিকোলন, এটা লিখে রিটার্ন জিরো। রিটার্ন জিরো কেন? এভাবে লিখলে আইএনটি মেইন লিখলে এখানে রিটার্ন জিরো লিখতে হবে। এই যে সেকেন্ড ব্র্যাকেট, এটা সেমিকোলন, এটা লিখে রান করার সাথে সাথে, রান করার সাথে সাথে আউটপুট দেখাবে আইসিটি অ্যাসিস্ট্যান্ট। রান করার সাথে সাথে কি দেখাবে? আইসিটি অ্যাসিস্ট্যান্ট দেখাবে। এটা হচ্ছে প্রোগ্রামিং এর মাধ্যমে কোনো লাইন শো করার নিয়ম। প্রোগ্রামিং এর মাধ্যমে এখানে যদি তুমি আইসিটি অ্যাসিস্ট্যান্ট না লিখে তোমার ওনার নাম লিখো, ওনার ওই যে একটা ক্রাশ খাইছো যে কোনো এককালে, এর নামই দেখাবে। তুমি যদি এখানে তোমার কলেজ নাম লিখো, কলেজের নাম দেখাবে। তুমি কাউকে গালি দিলে সেটাই দেখাবে। এক কথায় প্রিন্ট এফের ভিতরে ইনভার্টেড কমা দিয়ে যদি কোনো কিছু লিখো, সে আউটপুটের মধ্যে ওইটাই দেখাবে। কথা বুঝাইতে পারছি? তার মানে কোনো লেখাকে দেখানোর জন্য আউটপুটের মাধ্যমে তাহলে এগুলো লিখতে হবে। ওকে, বুঝতে পারছো সবাই? সবাইকে ক্লিয়ারলি বুঝতে পারছো কিভাবে লিখতে হবে? সবাইকে ক্লিয়ারলি বুঝতে পারছো কিভাবে লিখতে হবে? একটু বলেন। ওকে, সিঙ্গেল লিখো, যা ইচ্ছা তাই লিখো, যেটা ইচ্ছা সেটা লিখো, ক্লিয়ারলি দেখাবে। বুঝছেন? জি স্যার, বুঝছেন? তার মানে আজকে শুধু আমরা কি শিখলাম? আজকে আমরা মূলত আজকের এসডব্লিউ কি একটু লিখে নাও। অনেকে দেখি যে শুধু ক্লাস নোট আপলোড করে দিচ্ছে, এসডব্লিউ করো নাই। প্রোগ্রামিংয়ের আমি বলছিলাম না 5টা প্রজন্মের সুবিধা অসুবিধা লিখতে, অনেকে এগুলো লিখো নাই। কিন্তু এগুলো না লিখলে ফাঁকিবাজি করলে নিজেরাই ধরা খাবা। শিখো, এমনভাবে শিখো আইসিটি অ্যাসিস্ট্যান্টে একবারে যাতে মানুষ হয়ে যাও ইনশাল্লাহ। আজকের ক্লাসের পড়া হচ্ছে 189 নাম্বার পৃষ্ঠা আমাদের বইয়ের। কি সুন্দর করে লেখা আছে দেখো, অ্যালগরিদম ও ফ্লো চার্ট। এখানে লেখা আছে স্পষ্ট 4টা পয়েন্ট, প্রায় সময় পরীক্ষা দেয় অ্যালগরিদমের সুবিধা। 5টা পয়েন্ট লেখা আছে। সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, সহজে প্রোগ্রামের ভুল নির্ণয় করা যায়, সহজে প্রোগ্রামের প্রবাহের দিক বোঝা যায়, জটিল প্রোগ্রামকে সহজে রচনা করা যায়, প্রোগ্রাম পরিবর্তনে সহায়তা করে। কি সুন্দর করে লিখে দিয়েছি 5টা পয়েন্ট অ্যালগরিদমের সুবিধা। তারপরে ফ্লো চার্টের সুবিধা, 5টা পয়েন্ট। ফ্লো চার্ট কাকে বলে? সুবিধা। অ্যালগরিদম কাকে বলে? সুবিধা। যে দুইটা করাইছি সেগুলা, এগুলা সহ আগামী ক্লাসে আজকে নোট সুন্দর করে সাবমিট করবা, ঠিক আছে? আর আবারও বলছি, যার নোট ভালো হবে তাকে ঈদে সালামি দিব। আর যেটা আবার বুঝো নাই, যারা এটা বুঝো নাই, আরেকবার বলি, প্রথমে এই লাইনটা সরকারি লাইন, এগুলা কেন লিখতেছি, ইনক্লুড স্টুডিও.s কেন লিখতেছি নেক্সট ক্লাসে বলবো। আইএনটি মেইন কেন লিখতেছি নেক্সট ক্লাসে বলবো। শুধুমাত্র আইসিটি অ্যাসিস্ট্যান্ট লেখাটা কিভাবে শো করবে, এই যে প্রিন্ট এফের ভিতরে ইনভার্টেড কমা দিয়ে যদি লেখাটা লিখো, ইনভার্টেড কমা দিয়ে এখানে সেমিকোলন দাও, এই লেখাটা রান করার সাথে সাথে শো করবে। তোমাকে যদি শুধু আইসিটি অ্যাসিস্ট্যান্ট লেখা না, যে লেখা বলবে বলুক, প্রোগ্রামিং এর মাধ্যমে যে লেখা বলবে বলুক, তুমি যদি ইনক্লুড এগুলা লিখে এখানে ইনভার্টেড কমার ভিতর যে লেখা বলবে বলুক, ওইটা দিলে হয়ে যাবে। তোমার নাম এখানে লিখে দিলে হয়ে যাবে, তোমার কলেজের নাম লিখে দিলে হয়ে যাবে, তুমি তোমার ওনার নাম লিখে দিলে হয়ে যাবে, কাউকে গালি দিতে চাচ্ছ এখানে লিখে দিলে হয়ে যাবে। বুঝাতে পারছি? তার মানে এগুলা কেন লিখতেছি, এটার নাম হচ্ছে হেডার ফাইল। এগুলা কেন লিখতেছি, মেইন ফাংশন কেন লিখতেছি, পরের রিপোজিট দেখার আমন্ত্রণ রইল। পরের রিপোজিটে সব ক্লিয়ার করানো হবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। সবাইকে আবারও বলি, যদি কারো বইপত্র লাগে দ্রুত গতিতে অর্ডার করে ফেলবেন। ঈদের ছুটি হলে পরে স্যারকে জ্বালানো যাবে না, বিরক্ত করা যাবে না। আমিও লিখে কি পোস্ট করতে পারবো? অবশ্যই পোস্ট করতে পারবো আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপে। তোমরা এই গ্রুপে কেন দাও? আমি কি বলছি প্রাইভেট গ্রুপে দিতে? আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপে তোমার নাম, তোমার কলেজ নেম, ইনস্ট্রাক্টর নেম, তুমি কোন ব্যাচের স্টুডেন্ট, এই যে, তারপরে ক্লাসের পেজের লিঙ্কটা দিয়ে দিবে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজের লিঙ্ক হয়ে গেছে আপলোড দেওয়ার সময়। যারা রুলস মেনে হোমওয়ার্ক আপলোড করো সুন্দর করে লিখো, অন্তত লিখা সুন্দর হোক না হোক, এখান থেকে আমরা লটারির মাধ্যমে 5 জনকে সালামি দিব। এটা 10 জন হতে পারে, তো অবশ্যই পাওয়ার সম্ভাবনা বেশি, নয়তো হোমওয়ার্ক করে শেষ পর্যন্ত 20 জন করবে। ওকে, এসডব্লিউ কি দিছে? এসডব্লিউ হচ্ছে কি, অ্যালগরিদম কি, অ্যালগরিদমের সুবিধা। ফ্লো চার্ট কি, ফ্লো চার্টের সুবিধা।
আজকে যে অ্যালগরিদমগুলো পড়াইছি, ফ্লো চার্টগুলো পড়াইছি, আজকে যে প্রোগ্রামটা পড়াইছি, ঠিক আছে? স্যার কোথায় থেকে বই নিব? দয়া করে আমাদের পেজে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজ একটা ফলো দিবেন, সুন্দর করে ইনবক্সে বলবেন স্যার বই নিতে চাচ্ছি। আর নতুবা এই দাঁড়াও, এই নাম্বারটা সেভ করে রাখো, সবাই এই নাম্বারটা সেভ করে রাখো, আইসিটি অ্যাসিস্ট্যান্টের এই নাম্বারটা সেভ করে রাখো। এটা হচ্ছে আমার হাতে আছে এখন এই নাম্বারটা। এখন এটাতে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারবা বই অর্ডার করতে হলে, সাথে তোমরা চাইলে এখানে কোর্সের সম্পর্কে যা যা জানা দরকার আইসিটি অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে, তবে আল্লাহর ওয়াস্তে কোনো প্রকার মানে বেশি মেসেজ দিবা না। আমরা শুধুমাত্র ভর্তি এবং বইয়ের ব্যাপারে রিপ্লাই দিই, এর বাইরে আমরা রিপ্লাই খুব কম দিই। কারণ তোমরাও বুঝো এতগুলো স্টুডেন্টের প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব, আমরা খুঁজে খুঁজে শুধু কে ভর্তি হতে চাই কে বই নিতে চাই এই রিপ্লাইগুলোই দিই। পসিবল হয় না আসলে, অনেক মেসেজ। তোমাকে যদি আমার ইনবক্সের দায়িত্ব দিতে পারতাম তাইলে তুমি বুঝতা যে স্যার কোন জ্বালায় আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কালকে রিসার্চ কে পাইছে এটা হৃদয়কে আমি বলবো, হৃদয় এটা পাবলিশ করার জন্য কালকে যারা যারা আসছে। আর যারা যারা ক্লাসে একবারে পড়া বুঝো না, ক্লাস শেষ হয়ে গেছে, কোন জায়গায় বুঝো নাই, অত মিনিটের সময় একটু টেনে দিয়ে আবার দেখবা। প্রথম দিন বলছিলাম না, তুমি কোথাও গেছো ক্লাস বুঝো নাই, তোমার আম্মু ডাকছে, তোমার চাচা ডাকছে, তোমার চাচি ডাকছে, গেছো ওয়াশরুমে গেছো, কত মিনিটে তুমি বের হইছো, কত মিনিটে কথাটা তুমি বুঝতেছো না, জাস্ট টেনে দিয়ে আবার একটু দেখে ফেলবা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা। হ্যাঁ, চকবাজার থেকে নিতে পারবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। নাম্বার দেখা যাচ্ছে না? ও মারে মা। আচ্ছা দেখো, নাম্বার আবার দেখে দিচ্ছি, 01832995446 546 299 546 01834। আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা। পরের ক্লাস দেখা হচ্ছে সোমবারে। ধন্যবাদ।